নভেম্বরে গণভোট সহ 5 দাবিতে জামায়াত সহ 8 ইসলামী দলের পদযাত্রা। প্রধান উপদেষ্টার কাছে দেয়া হবে স্মারকলিপি। চট্টগ্রামে বিএনপি প্রার্থীর জনসংযোগে খুন, রাউজানে গোলাগুলির ঘটনায় এখনো মামলা হয়নি, নেই গ্রেপ্তার। একের পর এক সহিংসতায় আতঙ্কে স্থানীয়রা। দেশে 9 মাসে পারিবারিক সহিংসতায় 456 জনের মৃত্যু। পরকীয়া, সামাজিক মাধ্যমকে দুষছেন অপরাধ বিশেষজ্ঞরা। চট্টগ্রামে অপরিকল্পিত উন্নয়নে 2 দশকে 40% জলাশয় বিলীন। ঝালকাঠিতে মাছ শূন্য সুগন্ধা ও বিষখালী নদী। দর্শক শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরাত্রী। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বরে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে পদযাত্রা করছে জামায়াত ইসলামী সহ সমমনা 8 দল। পদযাত্রা শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেয়া হবে। সকাল 11টার দিকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে সমবেত হয় 8 দলের নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা বলেন, রাজনৈতিক সংকট নিরসনে আলোচনায় বসতে প্রস্তুত তাদের দল, তবে প্রধান উপদেষ্টাকে রেফারির দায়িত্ব পালন করতে হবে। এর আগে গত সোমবার যুগপৎ আন্দোলন সহ এই 8 দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্মারকলিপি প্রদানের এই কর্মসূচি ঘোষণা করা হয়। এখন দায়িত্ব হচ্ছে আপনার, কোন রকম বিলম্ব এবং ষড়যন্ত্রের সুযোগ না দিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ আপনি এক্ষুনি জারি করুন এবং জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে আপনি গণভোটের মধ্য দিয়ে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার কাজটা আপনি সূচনা করতে পারেন। আমরা রাজপথের এসেছি, প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবার জীবন দেব। আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। জুলাই সনদ বাংলার মাটিতে যাই দেওয়া হয়েছে হুবহু সেইটাই আইনি ভিত্তির মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। 5 দফা দাবিতে পদযাত্রা করছে জামায়াত ইসলামী সহ সমমনা 8 দল। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ওমর ফারুক। ওমর, পদযাত্রা ও সমাবেশ থেকে কি বলছেন দলের নেতাকর্মীরা এবং ঠিক এই মুহূর্তে আসলে পদযাত্রা কোথায় রয়েছে জানাবেন? এই মুহূর্তে মাত্রই শুরু হলো এবং যে পদযাত্রা অর্থাৎ যে 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরং আজকে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ যে 8টি সমমনা দল রয়েছে তারা কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যাবেন। কিছুক্ষণ আগেই যে পল্টন মোড় রয়েছে সেখান থেকে পদযাত্রাটি শুরু হয়েছে এবং এখানে জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে আব্দুল্লাহ মাহমুদ তাহের এবং জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরা সহ সেই সিনিয়র নেতৃবৃন্দরা আছেন এবং এছাড়াও রয়েছে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ এবং খেলাফত আন্দোলন, গণতান্ত্রিক পার্টি, জাকপা সহ যে 8টি সমমনা দল তারা রয়েছেন। কিছুক্ষণ আগেই এখানে আমরা দেখেছি যে আসলে মতিঝিল থেকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এই পল্টনে তারা সমবেত হয়েছেন এবং বেশ কয়েক মাস যাবৎ সরকার যে 6টি সংস্কার কমিশন গঠন করেছে সেই 6টি সংস্কার কমিশনের আলোকে যে জুলাই সনদ সেটিকে এই মাসের মধ্যেই অর্থাৎ প্রধান উপদেষ্টার আদেশ জারি এবং সেই আলোকে গণভোটের মাধ্যমে সেটিকে আইনে ভিত্তি দিতে হবে। গণভোটের মাধ্যমে সেটিকে আইনে ভিত্তি দিতে হবে। মূলত যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি বাস্তবায়নে কিন্তু তারা বেশ কিছুদিন যাবৎ অর্থাৎ বেশ কয়েক মাস যাবৎ তারা নানান কর্মসূচি দিয়ে আসছেন। আমরা দেখেছি যে গত অক্টোবরে তারা 3 ধাপে কর্মসূচি তারা ঘোষণা করেছে। একই সাথে তারা আজকের যে সমাবেশ অর্থাৎ আজকে যেই
তাদের যে মিছিল নিয়ে স্মারকলিপি দিতে যাওয়ার আগে বক্তারা বলছিলেন যে তাদের যে দাবি 5 দফা দাবি যদি 10 তারিখের মধ্যে অর্থাৎ 10 নভেম্বরের মধ্যে হয় তাহলে তারা বলছেন যে আসলে পুরা ঢাকা লোকারণ্য করে তারা মহাসমাবেশ করবেন। এবং তারা যেটি বলছেন যে নেতৃবৃন্দ তারা বলছেন যে আসলে প্রয়োজনে যে জাতীয় নির্বাচন, সে জাতীয় নির্বাচন যাতে 2 মাস পিছানো হয় এবং প্রয়োজন আগে গণভোট, অর্থাৎ নির্বাচনের আগে গণভোট দিতে হবে, যে কোনো মূল্যই হোক নির্বাচনের আগে গণভোট দিতে হবে এবং এই গণভোটের পরেই তারা বলছেন যে নির্বাচন দিতে হবে। এবং আমরা দেখেছি আসলে এখানে যে জামাতের যিনি নায়েবে আমির আছেন তারা বলছেন যে এক ধরনের তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু কর্মসূচি দিয়েই যাবে এবং তারা রাজপথ ছাড়বে না বলেও তারা বলছেন। এবং তারা বলছেন যে সরকারকে, অর্থাৎ যে এই যে গণভোট নিয়ে যে সংকট তৈরি হয়েছে, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নে এবং গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার জন্য তারা বলছেন যে আসলে সরকারকেই দায়িত্ব নিতে হবে এবং তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। রাত্রি এই ছিল আমার কাছে পল্টন থেকে সবশেষ। 5 দফা দাবিতে পদযাত্রা করছে জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দল। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ওমর ফারুক। চট্টগ্রামের বাইজিতে বিএনপির 8 আসনের মনোনীত প্রার্থী ইরশাদ উল্লাহর জনসংযোগে গুলি ও 1 জন নিহতের ঘটনায় 19 ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কোনো মামলা হয়নি, গ্রেপ্তার করা হয়নি কাউকে। এই ঘটনায় এখনও বাইজিদ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাড়ানো হয়েছে পুলিশি টহল। হত্যার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। এদিকে গুলিবিদ্ধ ইরশাদ উল্লাহ নগরের রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে চিকিৎসকরা জানান শঙ্কামুক্ত আছেন তিনি, যদিও এমন ঘটনা ঘিরে উদ্বেগ আর ভীতি তৈরি হয়েছে স্থানীয়দের মাঝে। নির্বাচনের আগে এমন ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন চট্টগ্রামের মেয়র ডক্টর শাহাদাত হোসেন সহ বিএনপির অনেক সিনিয়র নেতারা। প্রশ্ন তুলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও। বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের হামসারবাগ এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইরশাদ উল্লাহ। এই ঘটনায় সরওয়ার হোসেন বাবলা নামে ইরশাদের এক অনুসারী নিহত হয়। চট্টগ্রামের বাইজিতে বিএনপি প্রার্থী ইরশাদ উল্লাহর গণসংযোগে গুলি ও 1 জনকে হত্যা এবং চট্টগ্রামের রাউজানে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 4 যুবক গুলিবিদ্ধের বিষয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, গুলিবিদ্ধ ইরশাদ উল্লাহর শারীরিক অবস্থা এখন কেমন? একই রাতে 2টি গোলাগুলির ঘটনা, এ নিয়ে আসলে পুলিশ কি বলছে? রাত্রি আমরা যেটি জেনেছিলাম যে গতকালকে যেই প্রচারণায় গিয়ে তিনি যেভাবে গুলিবিদ্ধ হয়েছিলেন তা একটি শঙ্কা ছিল যে আসলে তার অবস্থা নিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে এক ধরনের শঙ্কা ছিল এবং আমরা যেটি দেখেছি অস্ত্রোপচারের পর তিনি স্থিতিশীল আছেন। চিকিৎসক জানিয়েছেন তিনি ভিড় করছেন এবং তাকে দেখতে আসছেন। আমরা দেখেছি গতকালকে চট্টগ্রামের মেয়র ডক্টর শাহাদাত হোসেন, পুলিশ কমিশনার হাসিবাগি সহ অনেকেই কিন্তু তাকে দেখতে গিয়েছেন, তার খোঁজখবর দিয়েছেন। এখন তিনি স্থিতিশীল আছেন। তবে এই ঘটনায় আসলে রাজনৈতিক মহলে এক ধরনের আতঙ্ক নেমে এসেছে, উদ্বেগ নেমে এসেছে। বিশেষ করে রাজনৈতিক প্রচারণা এই সময়ে যারা নেতাকর্মী আছেন তারা বলছেন যে আসলে তারা প্রচারণা করতে এক ধরনের আতঙ্কে থাকবেন এরপর থেকে এবং পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন যে আসলে একের পর এক যে হত্যাকাণ্ড ঘটছে, বিশেষ করে গত 1 বছরে চট্টগ্রামে আমরা দেখেছি অর্ধশতাধিক দিবালোকে হত্যাকাণ্ডের ঘটনা নগরীতে ঘটেছে এবং চট্টগ্রামের রাউজান উপজেলা কিন্তু বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ সেখানে কিন্তু গত 1 বছরে 17টি হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে 13টি কিন্তু রাজনৈতিক এবং এগুলো কিন্তু অধিকাংশই বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের বলি হয়েছেন বিভিন্ন নেতাকর্মী। এবং আমরা যেটি সবশেষ দেখেছি গতকাল বিএনপির 8 নং আসনের যিনি মনোনীত প্রার্থী তার প্রচারণায় চট্টগ্রামের একজন শীর্ষ সন্ত্রাসী, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরওয়ার বাবলা তিনি ঘটনাস্থলেই নিহত হন এবং এই হত্যাকাণ্ডের যে ভিডিও সেটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে এবং আমরা দেখছি যে রাজনৈতিক মহলে যেমন আতঙ্ক ছড়াচ্ছে তেমনি সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন জাগছে যে নির্বাচনের আগে এমন ঘটনা আসলে নির্বাচনের পরিবেশকে কতটুকু ইতিবাচক রাখছে এবং তারা আসলে আশঙ্কা করছেন যে আসলে ভোটের আগে এমন পরিবেশ আসলে নির্বাচনের যেই
উৎসব বা উত্তেজনা সেটিকে অনেকটাই প্রশমিত করবে। এবং আমরা যেটি দেখেছি যে আসলে চট্টগ্রামে রাউজান পাশাপাশি চট্টগ্রামের বাকলিয়া, বায়েজিদ, হাটহাজারী এসব এলাকায় কিন্তু প্রচুর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এসবের মধ্যে কিন্তু রাজনৈতিক এবং এই হত্যাকাণ্ডগুলোর শিকার যেমন আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়েছেন, তেমনি আমরা দেখেছি জামায়াতের নেতাকর্মী হয়েছেন এবং অধিকাংশ নেতাকর্মী কিন্তু বিএনপির। এবং আমরা যেটি জানি যে পুলিশের যারা ঊর্ধ্বতন আছেন তারা বলছেন যে আসলে যারা হত্যাকাণ্ড ঘটাচ্ছে তারা কিন্তু দুর্গম পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিচ্ছে এবং প্রচুর অস্ত্র কিন্তু যারা আওয়ামী লীগের আমলে বিভিন্ন নেতাকর্মী ছিলেন তাদের কাছ থেকে কিন্তু এই নেতাকর্মীদের কাছে স্থানান্তর হয়েছে এবং থানা থেকেও প্রচুর অস্ত্র লুট হয়েছে, যে কারণে এমন বেপরোয়া ঘটনা বেড়ে গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন ফয়সাল করিম। দেশে প্রতিনিয়ত বাড়ছে পারিবারিক সহিংসতা। আইন ও সালিশ কেন্দ্রের সবশেষ পরিসংখ্যান বলছে গেল 9 মাস পারিবারিক কলহে প্রাণ হারিয়েছে 456 জন, যা 2024 সাল থেকেও প্রায় 13% বেশি, যেখানে 169 জন নারীকে হত্যা করেছে তার স্বামী নিজেই। পুলিশের তথ্য মতে শুধু রাজধানীতেই প্রতি মাসে পারিবারিক সহিংসতায় হত্যা মামলা করছে 20 থেকে 22 জন। জমি নিয়ে বিরোধ, সামাজিক মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্ক আর পারিবারিক মূল্যবোধের অভাবে ঘটছে সহিংসতা, বলছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা। আতিক সমাজের ক্যামেরায় আরো জানাচ্ছেন মেহরাব সুমন। বাবাকে হত্যার পর ছেলেকে বাঁচাতে অপহরণের নাটক সাজায় মা ছেলে মিলে। সন্ধ্যার পরে করলো যে হয় এই ছেলেটা ওই তার বাপরে কুবাইছে, পরে চাকু হাতে বটি হাতে, গায়ে রক্ত, পরে বের হয়ে গেছে। শুধু একটি ঘটনা নয়, প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটছে এমন পারিবারিক হত্যাকাণ্ড। দীর্ঘ 3 বছর প্রেমের পর বিয়ে করেন মোটর মেকানিক জুনায়েদ। বিয়ের পর জানতে পারেন তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। তখন স্ত্রীকে হত্যার পর নিজে করেন আত্মহত্যা। আর জোয়ার টাকা চাইলে দিতে অস্বীকৃতি জানালে বাবা মাকে নৃশংসভাবে হত্যার পর ঘরের মেঝেতেই মাটি চাপা দেয় ছেলে। তার ওয়াইফকে হত্যা করার পর নিজেও সে সুসাইড করে। পরে সকালে দোকানে না আসাতে আমরা বাসায় গিয়ে দেখি যে দরজা খুলতেছে না। ছেলেটা বটি এক হাতে ছুরি নিয়ে নামছে, ওই অবস্থায় নামছে করে মানুষের ভয়ে ওনার কাছে যাইতে পারে না। ভালোবাসা, বিশ্বাস আর রক্তের সম্পর্কের বন্ধনে ফাটল ধরাচ্ছে হিংসা, অবিশ্বাস আর প্রতিশোধ। গত 9 মাসে দেশে 456টি পারিবারিক হত্যার ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় প্রায় 13% বেশি। এর মধ্যে স্বামীর হাতেই প্রাণ হারিয়েছে অন্তত 169 জন নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্ক, জমি নিয়ে বিরোধ এবং জুয়া আর মাদকাসক্তির টাকার লেনদেন এখন পারিবারিক সহিংসতার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র রাজধানীতে প্রতি মাসে প্রায় 20 থেকে 22 জন পারিবারিক হত্যাকাণ্ডের শিকার বলে জানান পুলিশ। গড়ে 20 থেকে 22টির মতো খুনের ঘটনা সংঘটিত হয়। এর মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ অবশ্যই পারিবারিক বা দাম্পত্য কলহের জের ধরে ঘটে থাকে। যখন সচেতন হবে, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক অসচ্ছলতা আর সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারেই বাড়ছে পারিবারিক সহিংসতা। এছাড়া মূল্যবোধের অবক্ষয় আর বিচারের দীর্ঘসূত্রিতাকে বড় কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। বর্তমানে পারিবারিক সহিংসতা বৃদ্ধির মূল কারণ যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে পুরুষতান্ত্রিক যে একটা প্রভাব আছে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে, এটার একটা প্রভাব। আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা খারাপ ব্যবহার। যে ধরনের নীতি নৈতিকতার কিংবা যে ধরনের আস্থার, শ্রদ্ধার, সম্মানের সম্পর্ক থাকা দরকার, এই জায়গাগুলোতে যথেষ্ট ঘাটতি আছে। সামাজিক আন্দোলন, পারিবারিক শিক্ষা আর ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার পরামর্শ ধর্মীয় নেতার। পারিবারিক শিক্ষা এর সাথে ধর্মীয় শিক্ষা, যদি মোরাল এডুকেশনকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, যখন দিনের এই শিক্ষা মানুষের ভিতরে চলে আসবে, তখন ওই সমাজটা শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তার বাঁধনে পরিণত হয়ে যাবে। এছাড়া পরিবারের সঠিক মূল্যায়ন আর বোঝাপড়ার মাধ্যমে সহিংসতা কমানো যেতে পারে বলে মনে করেন এই সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ। পরিবারকে আরো জুৎসই, আরো সময় উপযোগী করার জন্য পরিবার ভিত্তিক সেবা ব্যবস্থা সরকারের পক্ষ থেকে চালু করা, এই 3টি ব্যবস্থা যদি চালু করা যায়, যথাযথভাবে চালু করা যায়, তখন এই পারিবারিক সহিংসতা বা সংঘাত সহিংসতার প্রসঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। মানুষ সামাজিক জীব, সমাজের প্রয়োজনেই গড়ে ওঠে পরিবার। এই পরিবার থেকে যখন ব্যক্তি স্বার্থকে বেশি প্রাধান্য দেওয়া হয়, তখন শুরু হয় পারিবারিক কলহ, সমাজ হয় নষ্ট।
এ নষ্ট সমাজ থেকে মুক্তি পেতে দরকার মূল্যবোধ সম্পন্ন পারিবারিক ও নৈতিক শিক্ষা, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। মেহরাব সুমন, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। সাগর, পাহাড়, নদীর শহর হিসেবে পরিচিত হলেও ইতিহাসে জলাধারের নগর চট্টগ্রাম। সম্ভ্রান্ত জমিদার, ধনাঢ্য ব্যবসায়ী, মুঘল সম্রাট বা রেলের বিকাশে যেই নগরে একসময় প্রাণ সঞ্চার করত প্রায় ৫,০০০-এর মতো পুকুর দিঘি। প্রকৃতির রূপ আর পাখির ঝাঁকে ধরা দিত এক ভালোবাসার শহর। অথচ অপরিকল্পিত উন্নয়নের ডামাডোলে হারিয়ে গেছে সেসব জলাধারের জৌলুস। সিডিএ বলছে ২ দশকে এই নগরের দৃশ্যপট থেকে হারিয়ে গেছে প্রায় ৪০% পুকুর দিঘি। এতে শুধু প্রকৃতির রক্ষতা বাড়েনি, বেড়েছে নগরের উষ্ণতা আর অগ্নিঝুঁকেও। ফয়সাল করিম জানাচ্ছেন বাকিটা। দিঘির বুকে শান্ত জলের মায়াবী খেলা, শীতল হাওয়া শরীরে দোলা দিয়ে জুড়িয়ে দেয় মন। ক্লান্ত পথিক, তৃষ্ণার্ত পাখির দল বা তপ্ত নাগরিক এই জলের সাথে হৃদয় মেলায়। প্রকৃতি যখন উষ্ণ, এই শহর যখন বিষণ্ণ কিংবা মানুষ যখন ক্লান্ত, তখন এই জল হাওয়া যোগায় বেঁচে থাকার গান। সাগর, পাহাড় আর নদীর শহর হিসেবে পরিচিতি থাকলেও একসময় ইতিহাসের পাতায় জলাধারের নগর হিসেবে খ্যাতি ছিল এই মায়াবিনী চট্টগ্রামের। সম্ভ্রান্ত জমিদার, ধনাঢ্য ব্যবসায়ীর উদ্যোগ কিংবা রেলের বিকাশে যেখানে প্রাণ সঞ্চার করেছিল এমন অসংখ্য দিঘি নয়তো জলাধার, যেসব ঘিরে শাপলা শালুকের হাসি, পাখিদের কলকাকলি, নয়তো জলের হৃদস্পন্দনে মানুষ খুঁজে পেত প্রকৃতির সাথে তার বন্ধুত্ব। শহরের মানচিত্রে ভালোবাসা আর প্রশান্তির এমন প্রায় ৫,০০০ জলাধার একসময় খুঁজে পাওয়া গেলেও সেসবের অনেকগুলোই আজ হারিয়ে যাওয়া সোনালী অতীত। নগরের হারিয়ে যাওয়া জলাধার নিয়ে সরকারি বিভিন্ন সংস্থার ভিন্ন রকম তথ্য থাকলেও উন্নয়ন কর্তৃপক্ষের এই কর্মকর্তা বলছেন ৫০ বছরে নগর থেকে হারিয়ে গেছে অন্তত ৩৫% জলাধার। সিটি কর্পোরেশনের এলাকার ভিতরে আমরা পিএস অনুযায়ী ৪৬০০টা পুকুর ছিল, বর্তমানে আমরা পেয়েছি ২৯৫৪টা পুকুর আমাদের, এবং এই ২৯৫৪ পুকুর আমাদের অবশ্যই সংরক্ষণের তালিকায় আছে। এগুলো যাতে ভবিষ্যতে কোনোভাবে যেন ভরাট হতে না পারে সে নির্দেশনা আমাদের মাস্টার প্ল্যানে থাকবে। ছোট হয়ে আসা এই তালিকায় কোনো মতে দম ফেলছে ভেলুয়ার দিঘি, আসকার দিঘি, খাজার দিঘি, বলুয়ার দিঘির মতো মাত্র ২৮টি দিঘি। ইতিহাসবিদ ও গবেষকদের মতে এগুলোর নামকরণ হতো খননকারী, তার বংশ বা প্রিয়জনের নামে। এসবের সাথে জড়িয়ে আছে লোকগাথা, যুদ্ধের ইতিহাস বা নানা কল্পকাহিনী। এক সময়ের সবুজ চট্টগ্রামের উষ্ণতা নিয়ন্ত্রণের পাশাপাশি এক একটি জলাধার ছিল জীবন্ত বাস্তুতন্ত্র। সেসবে দল বেঁধে নামতো পাখি, খেলা করত নানা রকম মাছের ঝাঁক, আশপাশের গাছগাছালি ঘিরে তৈরি হতো বিপুল অক্সিজেনের উৎস। এসব জল আর প্রকৃতি হত্যায় নগরের একদিকে বেড়েছে জলাবদ্ধতা, অন্যদিকে তাপমাত্রা। আমরা ছোটবেলায় আজকাল দিঘিটা ছিল একদম পানিতে ভরপুর থাকতো, রাস্তা থেকে দেখা যেত। আমরা যখন স্কুল থেকে ফিরতাম তখন ওইখানে পাড়ে বসতাম এবং একটা ঠান্ডা বাতাস আসতো। এক হচ্ছে আমাদের মুনাফার প্রতি লোভ, আরেকটা হচ্ছে যে নগরের যে সত্যিকার চেহারা, নগরের যে সত্যিকার যে উপাদানগুলো, এইগুলোর যে গুরুত্ব, এটা বুঝতে না পারা। এইসব কারণে আমরা এই সবগুলো আমাদের অজান্তেই আমরা আমাদের শহরকে নিজেরা ধ্বংস করে দিচ্ছি। জলাধার সংরক্ষণ করতে হবে। এই জলাধার সংরক্ষণের আইন আছে, কিন্তু এটার সুনিপুণ বাস্তবায়ন নাই। নগরের নতুন মাস্টার প্ল্যান আর কর্পোরেশনের পরিকল্পনায় জলাধার রক্ষা ও উদ্ধার গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের মেয়র এসব দিঘি জলাধারকে নান্দনিক পরিকল্পনায় সাজানোর ঘোষণা দিলেও বাঁধ সাধছে দখল ও সহযোগিতার অভাব। রাস্কার দিকের পাড়ের ব্যাপারে এখনও কথাবার্তা চলছে ফার্নিচারের দোকানদারের সাথে। তারা আমাদের সাথে যদি একসাথে আমাদের যে কথাবার্তার মাধ্যমে তারা যেটা ছেড়ে দিতে এখনও রাজি হচ্ছে না, ছেড়ে দিলে ইনশাল্লাহ আমরা এটা সুন্দর এটা ওয়াকওয়ে এবং দৃষ্টিনন্দন একটা স্থানে পরিণত করব। এত দখল দূষণের মাঝে ঐতিহাসিক লাল দিঘি তৈরি করেছে ব্যতিক্রমী উদাহরণ। এ দিঘি ও পার সংরক্ষণের কারণে চারপাশে প্রতিদিন শ্বাস নেয় কিংবা প্রশান্তিতে হেঁটে বেড়ায় নগরবাসী। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম। ঝালকাঠির দুটি গুরুত্বপূর্ণ নদী সুগন্ধা আর বিষখালী। একসময় দেশি মাছের ভান্ডার এই নদী দুটি এখন মাছ শূন্য। নদীর বুক ফাঁকা, জেলেদের জীবিকা অনিশ্চিত। মৎস্য বিভাগ বলছে দূষণ, নাব্যতা হ্রাস, অবৈধ জাল আর ডুবোচরের কারণে কমছে মাছের প্রজনন। আলামিন তালুকদার জানাচ্ছেন বাকিটা।
কয়েক বছর আগেও ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী ছিল দেশীয় মাছের স্বর্গরাজ্য। বর্ষা হোক বা শীত, ইলিশ, রুই, কাতলা, টেংরা, বোয়াল, আইল সব মাছই ছিল প্রাচুর্য। জেলে পাড়ায় ছিল প্রাণের ছোঁয়া, ভেসে আসতো মাছ বিক্রির হাকডাক। কিন্তু এখন আর সেই দিন নেই। শিল্প বর্জ্য ও প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে নদীর পানি, নষ্ট হচ্ছে মাছের প্রজনন ক্ষেত্র। অসচেতনভাবে অবৈধ কারেন্ট জাল ব্যবহারের ফলে কমে যাচ্ছে মাছের স্বাভাবিক বংশবিস্তার। নাব্য কমে গড়ে উঠেছে ডুবোচর, বদলে যাচ্ছে পানির প্রবাহ, থেমে যাচ্ছে নদীর প্রাণচাঞ্চল্য। ভোর থেকেই জেলেরা নেমে পড়েন নদীতে। জাল ফেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফিরতে হচ্ছে খালি হাতে। জেলেদের হতাশা আর জালের ফাঁকা চিত্র যেন বলে দেয় নদীর দুঃখের গল্প। আগে এইভাবে এই সময় অনেক দেশি মাছ থাকতো, কিন্তু এখন দেশি মাছ বলতে গেলে নাই বললেই চলে। নদীর পরিস্থিতি ভালো না, মাছ আনাজ পাই না। ঠিক আছে, যে 15-20 দিন হইতে জাল বাইতে আছে, কোনো মাছ নাই। আগে তো অনেক মাছ পাইতাম, ইলিশ মাছ, ট্যাংরা মাছ, পাঙাশ মাছ, অনেক কিছু পাইতাম। এখন কোনো মাছই নাই। ওই যে চরগড়া, এবার বাদা জাল, এই সব পাতে এই জন্য ছোট ছোট মাছ মাইরে ফেলায়। এই জন্য আমরা দেশীয় প্রজাতি কোনো মাছ পাই না। সুগন্ধা বিষখালী নদীতে বর্তমানে এখন যে পর্যায়ে আছে, কোনো মাছ নদীতে নাই। আর অভিযানের আগে মৌসুমী জেলেরা যা 2 সাইড হয়েছিল সব মারি ফেলাইছে। দেশি মাছের চাহিদা আছে, কিন্তু আমাদের বাজারে তেমন ওটা আসে না। এই জন্য আমরা চাষের মাছটা বিক্রি করি, যেমন পাঙ্গাস মাছ, রুই, কাতল, তেলাপিয়া ইত্যাদি। এদিকে মাছের প্রজনন বাড়াতে কৃত্রিম প্রজনন, নিষেধাজ্ঞা এবং নদী খননের মতো পদক্ষেপ নেওয়ার কথা জানান মৎস্য কর্মকর্তা। অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরে এবং বিভিন্ন ধরনের অবৈধ ক্ষতিকর জাল দিয়ে মাছ ধরে এই মাছের বংশ নষ্ট করছে। এই বিষয়ের উপরে মৎস্য অধিদপ্তর কর্তৃক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে অভয়াশ্রম, মাছের প্রজনন ক্ষেত্রগুলি আমরা রক্ষা করছি। এর মাধ্যমে আমরা চেষ্টা করছি যেন নদীতে তার আগের মাছের অবস্থা ফিরে আসা যায়। এই নদীগুলো শুধু প্রাকৃতিক সম্পদ নয়, উপকূলীয় হাজারো মানুষের জীবন ও জীবিকার আশ্রয়। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে হারিয়ে যাবে দেশি মাছ, আর নিঃশেষ হবে নদীপাড়ের মানুষের স্বপ্ন। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। জাপানে কর্মক্ষম লোকের সংখ্যা ক্রমাগত কমছে। তীব্র হচ্ছে শ্রমিক ঘাটতি। এই ঘাটতি পূরণে বিভিন্ন ক্যাটাগরিতে বিদেশি শ্রমিক নিয়োগ দিচ্ছে দেশটি। এতে বাংলাদেশি কর্মী পাঠানোর সুযোগ ও চাহিদা উভয়ই বাড়ছে। মধ্যপ্রাচ্যের বাজার যখন সংকুচিত হয়ে আসছে, তখন জাপানি সম্ভাবনার দুয়ার খুলে দিল। তবে দেশটিতে কর্মী পাঠানোর ক্ষেত্রে ভাষাগত দক্ষতা অর্জনই বড় চ্যালেঞ্জ। সরকারি বেসরকারি পর্যায়ে জাপানিজ প্রশিক্ষক নিয়োগ ও বাংলাদেশি প্রশিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করার তাগিদ সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। জাপানে একদিকে কমছে জন্মহার, অন্যদিকে বাড়ছে বয়স্কদের সংখ্যা। এতে করে কমছে কর্মক্ষমদের সংখ্যা। 2040 সাল নাগাদ দেশটিতে শ্রমিক ঘাটতি 1,10,00,000 ছাড়িয়ে যেতে পারে। ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নিয়োগ দিতে চায় দেশটি। টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম, TITP ও বিশেষ দক্ষতা সম্পন্ন কর্মীর আওতায় আগামী 5 বছর এই কর্মী নিয়োগ প্রক্রিয়ার পরিকল্পনা দেশটির। ইতোমধ্যে 3 ধাপে 26,000 কর্মী নিয়োগের ঘোষণাও দিয়েছে তারা। জাপানিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ঘুরেও দেখা গেল তরুণদের জাপান যাত্রায় আগ্রহ। জাপান যাওয়ার জন্য একটু আগ্রহী আর কি। ওইখানে গেলে ভালোভাবে লাইফটা সেটেল করতে পারবো। জীবনযাপন আমাদের যেভাবে করতে হবে সেটা তারা এখান থেকে শেখানোর চেষ্টা করে। জাপানে যাওয়ার জন্য যে একটা এনভায়রনমেন্ট দরকার, যে এনভায়রনমেন্টের সাথে আমরা ম্যাচ হচ্ছে আস্তে আস্তে। দক্ষ শ্রমিকের ক্ষেত্রে ভাষা, কারিগরি শিক্ষা, পেশাগত দক্ষতা, শারীরিক যোগ্যতা, শিষ্টাচার ও সংস্কৃতির উপর মূল্যায়ন করে জাপান। কাজের ভিসা বা শিক্ষার্থী ভিসায় জাপান যাওয়ার প্রথম ও প্রধান শর্ত জাপানিজ ভাষায় দক্ষতা অর্জন। জাপানে আসার ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা হচ্ছে ভাষা। আপনি যদি জাপানি ভাষায় দক্ষতা অর্জন করেন তাহলে জাপান আপনার জন্য অবারিত। জাপানের ইমিগ্রেশন অথরিটির সাথে D2G আরও আমাদের সমন্বয় সাধন করে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। ভাষা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত শিক্ষার্থী বাড়লেও যোগ্য প্রশিক্ষক না পাওয়ার অভিযোগ রয়েছে।
সাবেক জাপান প্রবাসী ও সাধারণ মানের প্রশিক্ষক দিয়ে চলছে বহু প্রতিষ্ঠান। এতে করে জাপান যাওয়ার প্রয়োজনীয় যোগ্যতা অর্জনে ব্যর্থ হন অনেকে। সময় দেখেছে আমাদের নেটিভ ট্রেনার প্রত্যেকটা টিটিসিতে দেওয়া সম্ভব হয় না, পাশাপাশি এক্সপার্ট ট্রেনাররাও কিন্তু লোকাল প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু তারা কিন্তু কাজ করতে চায় না। গত 3 বছরে জাপানে মিয়ানমার, নেপাল ও ইন্দোনেশিয়ার কর্মী বৃদ্ধি পেলেও তুলনামূলক কর্মী বাড়েনি বাংলাদেশের। জাপানের ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সির পরিসংখ্যান বলছে 2024 সাল শেষে জাপানে প্রবাসী বাংলাদেশের সংখ্যা প্রায় 35,000। এর মধ্যে 10,000 রয়েছেন শিক্ষার্থী বিষয়। গত বছর জুলাই থেকে চলতি বছরের মে পর্যন্ত একটি প্রতিষ্ঠান 30 জনের মতো কর্মী পাঠাতে সক্ষম হলেও বেশিরভাগ প্রতিষ্ঠান চাহিদা পাওয়া সত্ত্বেও বছর শেষে 10 ভাগের 1 ভাগ কর্মীও পাঠাতে পারেনি। আগে ধারণা করা হয়তো যে তারা হয়তো বিদেশ চলে গিয়ে অন দ্য জব তারা জিনিসটা শিখবে এবং সেই হিসাবে তারা কাজটা করবে, কিন্তু এখন সারা পৃথিবীতেই কিন্তু এই জিনিসটা একটা ধরেন যে কম্পিউটার বা এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে কিন্তু সাধারণ শ্রমিকের ডিমান্ডটা দিন দিন কমে যাচ্ছে এবং দক্ষতার প্রতি জোর দেওয়া হচ্ছে। জাপানে কর্মী নিয়োগ সংক্রান্ত সমস্যা নিরসনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জাপান সেল গঠন করা হয়েছে। তবে এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা ক্যামেরায় কথা বলতে রাজি হননি। জাপান থেকে অভিজ্ঞ প্রশিক্ষক এনে দেশের প্রশিক্ষকদের দক্ষতা উন্নয়নে দীর্ঘমেয়াদী কর্মসূচি গ্রহণের পরামর্শ দিয়েছে টোকিও বাংলাদেশ দূতাবাস। সরকারি তালিকাভুক্ত এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগের তাগাদাও তাদের। কেবল ঢাকাতেই জাপানি ভাষা শিক্ষার এ ধরনের প্রতিষ্ঠান আছে প্রায় 300টির মতো। বাড়ছে সেখানে শিক্ষার্থী বিষয় আবেদনের সংখ্যা। তবে শ্রমবাজার সম্প্রসারণের জন্য জাপানের শ্রমিক ব্যবস্থা বিশ্লেষণের উপর জোর দিতে হবে বাংলাদেশের। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। সরকার ব্যবস্থা ফেরাতে 9ম দিনের আপিল শুনানি চলছে। শুনানি করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রাষ্ট্রপক্ষের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে সংবিধানে যে কোনো পরিবর্তন করলে তা মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না। গতকাল শুনানিতে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার রায় ছিল রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। চিকিৎসক সংকট সহ নানা অব্যবস্থাপনায় বান্দরবান সদর হাসপাতালে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা কার্যক্রম। ময়লা আবর্জনায় নোংরা হাসপাতালের পরিবেশ, এতে প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। পর্যাপ্ত জনবল ও চিকিৎসকের অভাবেই এই অবস্থা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। বান্দরবান থেকে আরও জানাচ্ছেন রিজভি রাহাত। চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে বান্দরবান সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা। প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে শত শত রোগীর। বড় কোনো অপারেশন থিয়েটার ও আইসিইউ সেবা না থাকলেও প্রতিদিন শত শত রোগী সেবা নিতে আসেন এই হাসপাতালে, কিন্তু চিকিৎসক সংকটে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। কাগজে কলমে 27 জন থাকার কথা থাকলেও সদর হাসপাতালে রয়েছেন 15 জন, কিন্তু তারাও নিয়মিত আসেন না কর্মস্থলে। তাছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক কর্মস্থলে আসেন সপ্তাহে 1 থেকে 2 দিন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যান রোগীরা। বান্দরবনে এটি সবচেয়ে বড় হাসপাতাল, কিন্তু এখানে ডাক্তাররা ঠিকমতো আসে না। সিনিয়র যারা ডাক্তার আসে তারাও বিশেষ করে রোগী দেখে না, রাউন্ডে যায়, কিন্তু এখানে গরিব যারা অসহায় রোগী আছে তাদেরকে এরকম ভালো করে দেখে না। হাজারো মানুষের সুচিকিৎসার একটা আশ্রয়স্থল, কিন্তু ওখানে ডাক্তার এবং জনবল সংকট থাকার কারণে সুচিকিৎসাটা পাচ্ছে না। ন্যূনতম কিছু হলেই চিটাগাং রেফার করে দেওয়া হয়। ডাক্তার যে সংকট, এই সমস্যাটা প্রশাসনিকভাবে যেভাবে নিরসন করা যায় অতি দ্রুত যাতে নিরসন করা হয়। তবে এসব সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। 100 শয্যার জনবল যতদিন আসলে আমরা পাচ্ছি না, ততদিন এই রোগীদেরকে সন্তোষজনক সুবিধাজনক এই সার্ভিসগুলি দেওয়া আসলে সম্ভবপর হয়ে ওঠে। সংকট কাটিয়ে উঠলে আমরা রোগীদের যে সার্ভিসটা দেওয়া যায় এটা আরো ভালো করে সুচারুরূপে সুন্দরভাবে দেওয়া সম্ভব। 2005 সালে 50 থেকে 100 শয্যার হাসপাতালে উন্নীত করা হয় বান্দরবান সদর হাসপাতালকে। তবে শয্যা সংখ্যা বাড়ানো হলেও বাড়েনি জনবল। এখন বান্দরবান। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
নিউ ইয়র্ক সিটির নতুন যুগের প্রতিশ্রুতি দিলেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। এর মধ্যে নগর প্রশাসনের 5 সদস্য দল গঠন করেছেন তিনি। মামদানির বিজয়ে নতুন স্বপ্ন দেখছে নিউ ইয়র্কবাসী। মামদানিকে আবারও কমিউনিস্ট উল্লেখ করে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে এই নির্বাচনের মধ্য দিয়ে ট্রাম্পের প্রতি মার্কিন ভোটারদের বর্তমান মনোভাব সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েই ইতিহাস গড়লেন জোহরান মামদানি। মাত্র 34 বছর বয়সেই দেশটির সবচেয়ে বড় শহরের নগরপিতার দায়িত্ব পেলেন তিনি। বিজয়ী ভাষণে মামদানি বলেন, ট্রাম্পের মতো স্বৈরাচারকে কিভাবে পরাজিত করতে হয় তার নিউ ইয়র্কবাসী দেখিয়ে দিয়েছেন। বিজয়ের একদিন পরই কাজ শুরু করে দিয়েছেন নবনির্বাচিত মেয়র। এরই মধ্যে গঠন করেছেন নগর প্রশাসনের 5 সদস্যের একটি দল। একজন এক্সিকিউটিভ ডিরেক্টর ও 4 সহসভাপতির সবাই নারী সদস্য। নগরবাসীর ক্রয় ক্ষমতার সংকট মোকাবিলা, আবাসন সমস্যা দূর করা সহ জনসাধারণের আস্থা পুনর্নির্মাণে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। বলেন, নিউ ইয়র্ক সিটির নতুন যুগের শুরু হয়েছে। Some of these people will have familiar names. Others will not. What will unite them will be a commitment to solving old problems with new solutions. We will cast a wide net. মামদানির বিজয়ে নতুন শহরের স্বপ্ন দেখছেন নিউ ইয়র্কবাসী। তারা ট্রাম্পের সঙ্গে লড়াইও প্রস্তুত। তাদের বিশ্বাস, মামদানির হাত ধরেই পরিবর্তন আসবে এই শহরের। তবে মামদানির এই জয় কিছুতেই মেনে নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, মামদানির এই বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার সার্বভৌমত্ব হারাতে বসেছে। মামদানিকে কমিউনিস্ট বলে আবারও কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট। কেবল নিউ ইয়র্ক নয়, ভার্জিনিয়া, নিউ জার্সিতে ভরাডুবি হয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টির। সব জায়গায় ডেমোক্রেটদের জয় জয়কার। বিশেষজ্ঞদের মতে এই নির্বাচনের মধ্য দিয়ে মার্কিন ভোটাররা ট্রাম্পের প্রতি তাদের বর্তমান মনোভাব প্রকাশ করেছেন। মামদানির মূল লক্ষ্য নিউ ইয়র্ক শহরকে সাধারণ কর্মজীবীদের জন্য বসবাসযোগ্য করে তোলা, নিউ ইয়র্কবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন করা। বিশ্লেষকদের মতে মামদানির বিজয়ের মধ্য দিয়ে ডেমোক্রেটিক পার্টির পুনরুত্থান হবে। তানভীর জনি, এখন বিশ্ব। ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 7টা থেকে শুরু হয় এই ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 18টি জেলার 243টির মধ্যে 121টি বিধানসভা আসনে ভোট দিচ্ছেন বিহারবাসী। নির্বাচনে মূল লড়াই হতে যাচ্ছে ক্ষমতাসীন এনডিএ এবং বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের মহাজোট বন্ধনের মধ্যে। প্রথম দফার ভোটে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আরজেডি প্রধান লালু প্রসাদের ছোট ছেলে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব, বিহারের 2 বিজেপি উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা। শেষ করছি এখন ঢাকা, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। নভেম্বরে গণভোট সহ 5 দাবিতে জামায়াত সহ 8 ইসলামী দলের পদযাত্রা। প্রধান উপদেষ্টার কাছে দেয়া হবে স্মারকলিপি। চট্টগ্রামে বিএনপি প্রার্থীর জনসংযোগে খুন, রাউজানে গোলাগুলির ঘটনায় এখনো মামলা হয়নি, নেই গ্রেপ্তার। একের পর এক সহিংসতায় আতঙ্কে স্থানীয়রা। দেশে 9 মাসে পারিবারিক সহিংসতায় 456 জনের মৃত্যু। পরকীয়া, সামাজিক মাধ্যমকে দুষছেন অপরাধ বিশেষজ্ঞরা। চট্টগ্রামে অপরিকল্পিত উন্নয়নে 2 দশকে 40% জলাশয় বিলীন। ঝালকাঠিতে মাছশূন্য সুগন্ধা ও বিষখালী নদী। আর এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।